আজ তাকে এক ডাকে চেনেন খুব কম লোকই। তিনি লিখে রেখে যাননি নিজের কোনো জীবনী, তাকে নিয়ে কোনো বই লেখারও উদ্যোগ নেননি কেউ। কিন্তু শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রথম বছরের ছাত্রদলের একজন, ভারতীয় সিনেমার পুরোধা এই আশ্চর্য বাঙালি চলচ্চিত্রকার তথা উদ্যোগপতিকে ভুলে থাকা একেবারে উচিত হয়নি। কারণ তিনিই হলেন আজকের বলিউডের জন্মদাতা প্রথম পুরুষ, বোম্বে টকিজের প্রতিষ্ঠাতা হিমাংশুনাথ রায় ওরফে হিমাংশু রায়। হিমাংশু রায়ের জন্ম 28শে জুলাই 1891 নারায়ণগঞ্জ, ঢাকা। এটি জানিয়েছেন তার নাতি পিটার ডাইটস, মতান্তরে কটক 1892। বাবার নাম হেমেন্দ্রনাথ। তিনি কর্মসূত্রে ম্যানেজার হিসাবে হয়তো নিযুক্ত ছিলেন টেগোর এস্টেটে, ওড়িশার কটকে। জমিদারি কাজের দেখাশোনার জন্য রবীন্দ্রনাথ জলপথে যে ওড়িশা যাতায়াত করতেন তা ছিন্নপত্রের পাঠক মাত্রেই জানেন। সময়টা ঊনবিংশ শতকের শেষ দশক। বিংশ শতাব্দীর প্রথম বছরেই জমিদার রবীন্দ্রনাথ শিক্ষাব্রতীর পরিচয় নিয়ে পৌঁছলেন শান্তিনিকেতনের আশ্রমে। ব্রহ্মবান্ধব উপাধ্যায়কে সঙ্গে নিয়ে সেখানে তিনি শুরু করেছিলেন ব্রহ্মচর্যাশ্রম, পরে যার নাম হয় পাঠভবন। বিদ্যালয়টি শুরু হয় 1901 সালের 22শে ডিসেম্বর, মাত্র 5 জন ছাত্রকে নিয়ে। রবীন্দ্রনাথ ও ব্রহ্মবান্ধব নিজেদের চেনা জানার মধ্য থেকেই ছাত্রদের বেছে নিয়েছিলেন। নিজ পুত্র রথীন্দ্রনাথ, বয়স 14; বন্ধু শ্রীশচন্দ্র মজুমদারের পুত্র সন্তোষচন্দ্র, বয়স 16; সঙ্গে আরও যারা ছিল তাদেরই একজন হল টেগোর এস্টেটের কর্মচারী হেমেন্দ্রনাথের পুত্র হিমাংশু, বয়স 11। জানা যাচ্ছে পরের বছর 1902 সালে বিদ্যালয়ের ছাত্ররা মিলে রবীন্দ্রনাথের বিসর্জন নাটক অভিনয় করেছেন আশ্রমে। সেই নাটক করার গল্প রবীন্দ্রনাথ লিখে গিয়েছেন তাঁর পিতৃস্মৃতি গ্রন্থে। এই নাটকে হিমাংশু অভিনয় করেছিলেন বলে জানিয়েছেন ইতিহাসবিদ ও শিল্প বিশেষজ্ঞ প্রাণ নেভিল। প্রসঙ্গত কটক শহরে বসবাসের কারণে জানকীনাথ বসুর পরিবারের সঙ্গে হিমাংশুদের হৃদ্যতা ছিল খুব। শৈশব থেকেই বন্ধু হিসেবে হিমাংশু পেয়েছিলেন শরৎচন্দ্র ও সুভাষচন্দ্র বসুকে। শরৎচন্দ্র বসু ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে যান 1911 সালে। সুভাষচন্দ্র বসু আইসিএস হতে যান 1919 সালে। আর তার পরের বছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করে হিমাংশু ইংল্যান্ডে যান 1920 সালে। তাঁরও হওয়ার কথা ছিল ব্যারিস্টার। হিমাংশু রায় বড় হয়ে উঠছিলেন রবীন্দ্রনাথের সান্নিধ্যে। তাকে তিনি পেয়েছিলেন শিক্ষক হিসেবে। তার মধ্যে নাটকে অভিনয়ের নেশা জারিত হয়ে ওঠে শান্তিনিকেতনের রুক্ষ প্রান্তরের ব্রহ্মচর্যাশ্রমের রবীন্দ্র শিক্ষা ভাবনার আবহে। যদিও হিমাংশুর শান্তিনিকেতনের দিনগুলির কোনো খবর জানা যায় না। কেবল জানা যায় এই বিদ্যালয় থেকেই ম্যাট্রিক পাশ করে তিনি কলকাতায় আইন পড়তে আসেন 1910 কি 11 সালে। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান। এই পুরস্কারের কারণে বিদেশে রবীন্দ্রনাথকে নিয়ে আগ্রহ ছড়িয়ে পড়ে। বিদেশে প্রবাসী ভারতীয় ছাত্ররা রবীন্দ্রনাথ ও প্রাচ্যের শিল্প সংস্কৃতিকে আরও বেশি করে পাশ্চাত্যের মানুষদের কাছে ছড়িয়ে দিতে উদ্যোগী হন। এই আবহের মধ্যেই ছাত্র হিসাবে হিমাংশু পা রাখেন ইংল্যান্ডে। আইন পড়তে হিমাংশু লন্ডনে গিয়েছিলেন বটে, কিন্তু পড়ার থেকেও তাঁর ঝোঁক ছিল নাটকে অভিনয়ের দিকে। লন্ডনের রঙ্গালয়ের প্রতি তিনি আকৃষ্ট হয়ে বিভিন্ন প্রযোজনায় নানা ধরনের চরিত্রে অভিনয় করতে শুরু করেন। ভারতী পত্রিকার প্রতিষ্ঠাতা কেদারনাথ দাশগুপ্তের সঙ্গে পরিচয়ের সূত্রে 1916 সালে রবীন্দ্রনাথের ডালিয়া নাটকের অনুপ্রেরণায় ইংরেজ লেখক জর্জ লেসলি ক্যালডেরনের নাটক মহারানী অফ আরাকানে অভিনয় করেন। আর সেই সূত্রেই তিনি পরিচিত হন বিপ্লবী বিপিনচন্দ্র পালের বড় ছেলে নিরঞ্জনের সঙ্গে। তিনিও ওই প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া 1917 সালে আলিবাবা ও 40 চোর নাটক অবলম্বনে অস্ট্রেলিয়ার প্রখ্যাত অভিনেতা ও নাট্য পরিচালক অস্কার অ্যাশের চু চিন চাও গীতিনাট্যেও হিমাংশু রায় অভিনয় করেছিলেন বলে জানা যায়। 1920 সালে দ্য গডেস নাটক মঞ্চস্থ করতে গিয়ে নিরঞ্জন পালের সঙ্গে আলাপ হয় ইংল্যান্ডের স্বনামধন্য নাট্য পরিচালক গাই ব্র্যাগডেনের। তাঁরই পরিচালনায় নিরঞ্জনের লেখা এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল লন্ডনের ওয়েস্ট এন্ডের নাটকপাড়ায়। কিন্তু শর্ত ছিল প্রথম অভিনয়টি হবে ইংল্যান্ডের অপেশাদার ভারতীয় অভিনেতাদের নিয়ে। ভারতীয় অভিনেতাদের খোঁজে নিরঞ্জন যোগাযোগ করেন লোকেন পালিতের বিধবা স্ত্রী মেবেল পালিতের সঙ্গে, যাকে লন্ডনের ভারতীয়রা আন্টি মেবেল বলে ডাকত। মেবেলের একটি বোর্ডিং হাউস ছিল, যেখানে থাকতেন ভারতীয় ছাত্ররা। তাঁর উদ্যোগে সেই ছাত্রদের মধ্য থেকেই জড়ো করা হলো অপেশাদার ভারতীয় অভিনেতাদের, যাদের মধ্যে অন্যতম ছিলেন আইনের ছাত্র হিমাংশুও।
নাটকের প্রধান চরিত্রে হিমাংশু অভিনয় করেন এবং তার অভিনয় দেখে সকলেই মুগ্ধ হন। নিরঞ্জন পাল লিখেছেন, এই নাটকে অভিনয় করে সাফল্য পাওয়ার কারণে হিমাংশু লেখাপড়া ছেড়ে নাটককেই তাঁর পেশা হিসাবে নেওয়ার সিদ্ধান্ত নেন। লক্ষ্য করলে দেখা যাবে এই সব নাটকের বিষয় ছিল প্রাচ্যকেন্দ্রিক, যা তখন পাশ্চাত্যের দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছিল রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির কারণেই। নিরঞ্জন ও এডুইন আর্নল্ডের ভগবান বুদ্ধের জীবনকেন্দ্রিক কাব্য লাইট অফ এশিয়া থেকে চিত্রনাট্য লিখে তাকে চলচ্চিত্রে রূপ দিতে চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু সফল হননি। দর্শক রুচির এই প্রবণতাকে হিমাংশুও চিনতে ভুল করেননি। প্রাণ নেভিল জানিয়েছেন, হিমাংশুরা এরপর দেশে ফিরে এসে কয়েকজন ভারতীয় অভিনেতাকে নিয়ে ইন্ডিয়ান প্লেয়ার্স নামে একটি পেশাদার নাট্যদল তৈরি করেন, যার উদ্দেশ্য ছিল ভারতীয় জীবন ও সংস্কৃতির আসল ছবিটা নাটকের মধ্য দিয়ে পাশ্চাত্যের সামনে তুলে ধরা। এই ইন্ডিয়ান প্লেয়ার্সের মধ্য দিয়েই পরবর্তী 15 বছরে গড়ে ওঠে নিরঞ্জন ও হিমাংশুর মধ্যকার সৃজনশীল সম্পর্ক, যার চূড়ান্ত পরিণতি লাইট অফ এশিয়া নামের নির্বাক চলচ্চিত্রটি, যা আজও ভারতীয় নির্বাক চলচ্চিত্র যুগের একটি ক্লাসিক হিসাবে গণ্য হয়। রায় ও পালের চেষ্টায় ইন্ডিয়ান প্লেয়ার্স দল দ্য গডেস নাটকটি নিয়ে সারা ইংল্যান্ড ভ্রমণ করতে শুরু করে। ইন্ডিয়ান প্লেয়ার্সের প্রাণপুরুষ ছিলেন হিমাংশু রায়। তাঁর মতো উদ্যোগী পুরুষ খুব কমই দেখেছেন বলে জানিয়েছেন নিরঞ্জন তার আত্মজীবনী সাচ ইজ লাইফে। নাটকের জন্য অর্থ সংগ্রহ করতে তাঁর জুড়ি কেউ ছিলেন না। তৎকালীন লন্ডনের ব্যবসায়ীদের মধ্যে যাঁদের ভারতে ব্যবসা ছিল, তাঁদের কাছ থেকে 6,000 পাউন্ড জোগাড় করতে হিমাংশুর খুব বেশি দিন লাগেনি। বাণিজ্যিকভাবে এই নাটক সফল হলেও হিমাংশু তাঁর স্বভাবের কারণে লাভবান হতে পারেননি। দল নিয়ে ইংল্যান্ডের নানা প্রান্তে ভ্রমণের খরচে তিনি কার্পণ্য করতেন না। মনে করতেন, একবার যদি নাটকটিকে ভারতে নিয়ে যাওয়া যায়, আর্থিকভাবে লাভ হবে অনেক বেশি। তারই প্রাথমিক ব্যবস্থা করতে তিনি ভারতে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু দেখা যায় ভারতে আসার জন্য প্রয়োজনীয় অর্থ তখন তার কাছে নেই। নিরঞ্জন লিখেছেন, হিমাংশু কখনোই বড়লোক ছিলেন না, কিন্তু তিনি বরাবরই সচ্ছলভাবে বাঁচতেন, যা ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। ফলে অর্থাভাবের মধ্যেও কিভাবে হিমাংশুকে ভারতে পাঠানো যায় তা নিয়ে ইংল্যান্ডে তাঁর ইন্ডিয়ান প্লেয়ার্সের সদস্যরা চিন্তাভাবনা শুরু করে দেন। ঠিক হয়, সাধারণ যাত্রীদের সঙ্গে জাহাজের ডেকের টিকিটেই ভারতে যাবেন তিনি। কিন্তু হিমাংশু সাধারণ যাত্রীদের সঙ্গে যাবেন নাকি তার মোহময় ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে প্রথম শ্রেণীর কেবিনে জায়গা করে নেবেন, তা নিয়ে সন্দিহান ছিলেন বন্ধুরা। তাই তারা একটা বাজি ধরেন এবং হিমাংশু সেই বাজিতে রাজি হন। রেফারি হিসেবে ইন্ডিয়ান প্লেয়ার্সের সদস্য অন্ধ্রপ্রদেশের বাসিন্দা জয়গোপাল পিল্লাইকে সঙ্গে দেওয়া হয় হিমাংশুর ওপর নজর রাখতে। শেষ পর্যন্ত যা ঘটেছিল তা যেমন রোমহর্ষক তেমনই কৌতুকময়। নেপলস অবধি ট্রেনে এসে জাহাজে ওঠার কথা ছিল। মাত্র 20 পাউন্ড পকেটে নিয়ে হিমাংশু ও পিল্লাই যখন নেপলসে পৌঁছলেন, দেখা গেল জাহাজ বন্দর ছেড়ে চলে গিয়েছে। সেই সঙ্গে নিয়ে গেছে তাদের মালপত্র, টাকা পয়সা সবই। এমন অবস্থায় যে কেউ বিচলিত হয়ে পড়তে পারে, কিন্তু হিমাংশু রায় অনন্য। তিনি বিন্দুমাত্র ঘাবড়ে না গিয়ে পিল্লাইকে সঙ্গে নিয়ে উঠলেন এক নামি দামি হোটেলে। হোটেলে ঢুকেই তিনি রিসেপশনিস্টকে জানালেন যত শীঘ্র সম্ভব কলকাতা টেলিগ্রাম করে পাঠাতে, যাতে প্রয়োজনীয় অর্থ তাদের হোটেলের ঠিকানায় পাঠানো হয়। হোটেলে কর্তৃপক্ষকে জানতেই দিলেন না যে সেই মুহূর্তে তাদের পকেটে একটি টাকাও নেই। ওই টেলিগ্রাম পাঠিয়ে তারা সেই হোটেলে থাকতে শুরু করলেন। বেশ কিছুদিন পরে যখন টাকা এসে পৌঁছলো, দেখা গেল হোটেলের বিল আকাশ ছুঁয়েছে। সেই বিল মিটিয়ে হাতে যা থাকলো তা খুবই সামান্য। ফলে আবার কলকাতা টেলিগ্রাম গেল আরও টাকা পাঠানোর জন্য। অবশেষে প্রায় 3 মাস নেপালসে বসে থেকে সে যাত্রায় কলকাতায় পৌঁছতে পেরেছিলেন হিমাংশু রায়। এই স্বদেশ যাত্রায় তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেবার ভারতে এসে ইন্ডিয়ান প্লেয়ার্সের জন্য হিমাংশু কোনো আর্থিক সাহায্য জোগাড় করতে পারেননি, কিন্তু হাল ছাড়ার পাত্র তিনি ছিলেন না। কলকাতার কাগজে তখন নাট্যকার হিসেবে নিরঞ্জন পালের খ্যাতি ছড়িয়ে পড়েছে। তাঁর নাটকে প্রখ্যাত অভিনেতা চার্লস উইন্ডামেয়ার অভিনয় করেছেন। ফলে নিরঞ্জন পালের বন্ধু হিসাবে তিনি ভারতের অর্থবান ও খ্যাতিমান মানুষদের সামনে নিরঞ্জনের চিত্রনাট্য নিয়ে একটি সিনেমা তৈরির প্রস্তাব রাখতে শুরু করলেন। এই উদ্যোগে তিনি সফল হলেন। লাহোর হাইকোর্টের প্রাক্তন বিচারক মতি সাগর 50,000 টাকা দিতে রাজি হলেন। সময়টা 1924 সাল। নিরঞ্জন লিখেছেন, তিনি ও তার স্ত্রী লিলি, তাদের সদ্যজাত সন্তান কলিন আর লন্ডনে পড়তে আসা দেবিকা চৌধুরী লন্ডনের পেডিংটনের বাড়িতে গভীর ঘুমে মগ্ন। মধ্যরাতে সেই বাড়ির দরজায় আকস্মিক বেল বাজার শব্দ। দরজা খুলে নিরঞ্জন হতভম্ব। হাসি মুখে দাঁড়িয়ে হিমাংশু। ভিক্টোরিয়া স্টেশন থেকে সোজা হাজির।
সেই যে তিনি ট্রেনে করে নেপলসের উদ্দেশ্যে পিল্লাইকে নিয়ে রওনা হয়েছিলেন, তারপর থেকে কোনো খবরই পাননি নিরঞ্জন। কয়েক মাস পরে মধ্যরাতে ওইভাবে হিমাংশুকে দেখে অবাকই হয়েছিলেন তিনি, কিন্তু তার আরও অবাক হওয়ার তখনও বাকি ছিল। সেই রাতেই নিরঞ্জনকে নিয়ে হিমাংশু উঠলেন লন্ডনের সবচেয়ে বিলাসবহুল পাড়ার কেনসিংটন হোটেলে। নিরঞ্জনের ঘোর কাটছিল না। যে লোক অর্থাভাবে মাত্র 20 পাউন্ড পকেটে নিয়ে জাহাজের ডেকে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেই লোকই কয়েক মাসের ব্যবধানে তাকে ডেকে নিয়ে এসেছে বিলাসবহুল কেনসিংটনে। একসময় হোটেলে নিজের ঘরে শান্ত হয়ে বসে হিমাংশু বলতে শুরু করেন তার ভারত অভিযানের কাহিনী, এবং সবশেষে জানান নিরঞ্জনের বহুদিনের স্বপ্ন লাইট অফ এশিয়া নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা। নিরঞ্জন যেন বিশ্বাসই করতে পারছিলেন না। আনন্দে ও উত্তেজনায় পরদিনই তাঁরা দৌড়লেন মিউনিক শহরে, কারণ অর্থের ব্যবস্থা হলেও দরকার ছিল জার্মানির এমেলকা ফিল্ম কোম্পানির প্রযুক্তিগত সাহায্য। এডউইন আর্নল্ডের লাইট অফ এশিয়া নিয়ে 1885 সালে গিরিশচন্দ্র ঘোষ রচনা করেছিলেন নাটক বুদ্ধচরিত, যা কলকাতার স্টার থিয়েটারে অভিনীত হয়। নিরঞ্জন ও হিমাংশু সেই গৌতম বুদ্ধের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছেন সারা পাশ্চাত্য দুনিয়াকে। নিরঞ্জন জানতেন তার দায়িত্ব কতখানি। তাই মিউনিকে পৌঁছেই তিনি ব্যস্ত হয়ে পড়লেন চিত্রনাট্যের চূড়ান্ত রূপ দিতে। সারা দিন নিজেকে হোটেলের ঘরে বন্দি রেখে চিত্রনাট্য লিখে যেতেন, আর হিমাংশু পড়ে থাকতেন এমেলকা স্টুডিও। সেই কাজের সূত্রেই তিনি পরিচিত হয়েছিলেন G.W. পাবস্ট, ফ্রিটজ লাংয়ের মতো সেকালের দিকপাল পরিচালকদের সঙ্গে। এইভাবেই হিমাংশুর সঙ্গে জার্মান চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলীদেরও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এরই ফলে ফ্রান্স অস্টেনের মতো পরিচালক ও জোসেফ উইরসিংয়ের মতো চিত্রগ্রাহক পরবর্তীকালে ভারতীয় সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই সময় হিমাংশু আরও কয়েকটি ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন, যা আজীবন তিনি গোপন রেখেছেন। মিউনিখে তাঁর সঙ্গে দেখা হয়েছিল মেরি হাইলিনের। সুন্দরী এই জার্মান অভিনেত্রী ডয়েস থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। এমনও হতে পারে থিয়েটারের সূত্রেই মেরি হয়তো ইন্ডিয়ান প্লেয়ার্সের সঙ্গে যুক্ত হয়েছিলেন। 1924 সালে মেরি ও হিমাংশুর বিয়ে হয়। এই বিয়ের কথা নিরঞ্জনকে জানিয়েছিলেন হিমাংশু, কিন্তু শর্ত ছিল নিরঞ্জন তা গোপন রাখবেন। নিরঞ্জন নিজের আত্মজীবনীতে হিমাংশুর এক বান্ধবীর কথা উল্লেখ করলেও বিয়ের প্রসঙ্গে উজ্জ্বই রেখেছেন। শুধু জানিয়েছেন হিমাংশু কথা দিয়েছিলেন লাইট অফ এশিয়ার কাজ শেষ করে তিনি মিউনিকে ফিরে আসবেন মেরিকে নিয়ে যেতে। সেই অপেক্ষায় মেরি দীর্ঘদিন কাটান। 1926 সালের 15ই মে এক কন্যা সন্তানের জন্ম দেন মেরি। হিমাংশু তার নাম রাখেন নীলিমা। এই মেরিই হিমাংশুকে নাৎসি জার্মানির প্রখ্যাত চলচ্চিত্র কোম্পানি উফার বা ইউনিভার্সাল ফিল্ম এজির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, যারা লাইট অফ এশিয়ার পর সিরাজ ও থ্রো অফ ডাইস ছবি দুটির সঙ্গে যুক্ত হয়েছিলেন। 1925 সালে হিমাংশু তার গ্রেট ইন্ডিয়ান ফিল্ম কোম্পানি তৈরি করে এমেলকার সঙ্গে যৌথ উদ্যোগে প্রেম সন্ন্যাস ছবির শুটিং করতে নিরঞ্জন ও জার্মান পরিচালক ফ্রান্স অস্টেন সহ ছবির কলাকুশলীদের নিয়ে ভারতে এসে পৌঁছন। অবিভক্ত ভারতের জয়পুর, রাজস্থান ও লাহোরে শুটিং হয়। লোকেশন ও অভিনেতাদের খোঁজে অস্টেন, হিমাংশু ও নিরঞ্জন সারা দেশ চষে ফেলেছিলেন। ছবিতে গৌতম বুদ্ধের চরিত্রে অভিনয় করেন হিমাংশু নিজে। গোপার চরিত্রে সীতা দেবী ছদ্মনামে রেনি স্মিথ, রাজা শুদ্ধোধনের চরিত্রে সারদা উকিল, রানীবালা কুইন মেরি ও দেবদত্তের ভূমিকায় প্রফুল্ল রায়। ছবির শিল্প নির্দেশনার কাজ করেছিলেন দেবিকা চৌধুরী বা দেবিকা রানী। এছাড়া পরবর্তীকালে আলিবাবা ছবি করে বিখ্যাত হওয়া পরিচালক মধু বসুর সিনেমায় হাতেখড়ি হয়েছিল হিমাংশু রায়ের এই ছবিতেই। ভারতীয় নির্বাক চলচ্চিত্র যুগে তৈরি হওয়া ক্লাসিক ছবিগুলির খবর আমরা বেশি রাখি না। হিমাংশু রায়ই হলেন প্রথম ভারতীয় নায়ক, পরিচালক ও প্রযোজক যিনি নির্বাক ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বের আঙিনায় নিয়ে গিয়েছিলেন। প্রেম সন্ন্যাস সারা ইউরোপে হইচই ফেলে দিয়েছিল। আজকের পরিভাষায় যাকে বলে ডকুফিকশন, সেই আদলে ভারতীয় জীবন ও সংস্কৃতি, গ্রাম শহর, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনচর্চা, রাজন্যবর্গের বৈভব দেখাতে দেখাতে গৌতম বুদ্ধের জীবনের কথা পাশ্চাত্যের মানুষের সামনে বিশ্বাসযোগ্যভাবে হাজির করা হয়েছিল। হিমাংশু কথা রাখেননি। 1925 থেকে 1933 এই সময়ের মধ্যে প্রযুক্তিগত দিক থেকে সিনেমা যেমন বদলে গিয়ে সবাক হয়েছিল, হিমাংশুও উধাও হয়ে গিয়েছিলেন মেরি হাইলিনের জীবন থেকে। তিনি আর কখনো ফিরে যাননি, কারণ ততদিনে দেবিকা রানী চৌধুরী তাঁর জীবনে এসে গিয়েছেন। দেবিকার রূপে মুগ্ধ রমণীমোহন হিমাংশু তাঁকে সিনেমায় অভিনয় করার প্রস্তাব দিয়েছেন। উত্তরে উদ্ভিন্ন যৌবনা দেবিকা সুপুরুষ হিমাংশুকে বিয়ে করার প্রস্তাব দেন। হিমাংশু এরপরে প্রেমের জোয়ারে ভেসে গিয়েছিলেন। এই আকর্ষণের নেপথ্যে কেবল যে দেবিকার শিল্পীমন ও রূপ ছিল এমন হয়তো নয়,
শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সাক্ষাৎ ছাত্র ও অনুরাগী হিমাংশুর কাছে দেবিকার বংশ পরিচয়ও হয়তো কাজ করেছিল। দেবিকা বাবা ও মায়ের দিক থেকে ছিলেন রবীন্দ্রনাথের আত্মীয়। সাহিত্যিক প্রমথ চৌধুরী ছিলেন তার কাকা। দেবিকা নিজেও শান্তিনিকেতনের প্রাক্তনী। রবীন্দ্রনাথের নোবেল জয়ের উল্লাসে রঞ্জিত প্রবাসী ভারতবাসীর দল পাশ্চাত্যের দর্শকদের সামনে ভারতবর্ষকে প্রকৃত আলোয় পৌঁছে দিতে উঠে পড়ে লেগেছিল। ইন্ডিয়ান প্লেয়ার্স গোষ্ঠী গঠন ও 1926 সালে গৌতম বুদ্ধের জীবন নিয়ে সিনেমা তৈরির নেপথ্যে কাজ করেছিল সেই ভাবনায়। হিমাংশু এরপর যে ছবিগুলি বানাতে শুরু করেন সেখানে বিষয় হিসাবে এসেছে ভারতের রাজা ও বাদশাদের প্রেম কাহিনী, শাহজাহান ও মুমতাজ বেগমের প্রেম, এবং তাজমহল তৈরির প্রেক্ষাপট কাজ করেছে সিরাজ ছবিতে। থ্রো অফ ডাইস বা প্রপঞ্চ পাশা ও কর্মা এই ছবির প্রেক্ষাপট ভারতীয় রাজন্যবর্গের বিলাস বৈভব ও ভালোবাসার কাহিনী। এর কারণ হিমাংশুর জীবনে দেবিকা রানীর প্রবেশ। কিন্তু প্রপঞ্চ পাশা থেকে হিমাংশু ও দেবিকাকে পাওয়া গেল প্রধান চরিত্রে প্রণয় যুগল হিসাবে। মধু বসুর বয়ানে এই ছবি তৈরির সময় হিমাংশু ও দেবিকা বিবাহ করেন। দুজনের ভালোবাসার আবেগ চূড়ান্ত রূপ পেয়েছিল কর্মা ছবিতে। সেখানে ভারতীয় সিনেমার সব সীমা ভেঙে দিয়ে হিমাংশু ও দেবিকার দীর্ঘ চুম্বন দৃশ্য দেখা দিয়েছিল ভারতীয় সিনেমার পর্দায়, যা এক আইকনিক ইমেজ। কর্মাই হলো প্রথম ইংরেজি ভাষায় ভারতীয় ছবি। হিমাংশু ও দেবিকার ছবিগুলি খুবই জনপ্রিয় হয়েছিল দেশ ও বিদেশে। ফলে এই প্রচেষ্টাকে বাঁচিয়ে রাখতে হিমাংশু রায় 1932 সালে ভারতে ফিরে আর্থিক লগ্নি জোগাড় করতে উঠে পড়ে লাগেন। কিন্তু এবারও তার অভিজ্ঞতা সেই ইন্ডিয়ান প্লেয়ার্সের মতোই হয়েছিল। মুষড়ে পড়েছিলেন, এমনকি আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন। শেষে বহু চেষ্টায় ভারতের প্রথম হিন্দি টকি আলম আরা ছবির লগ্নিকারী কলকাতার কালীঘাটের বাসিন্দা রাজনারায়ণ দুবের থেকে লগ্নি সংগ্রহ করে 1934 সালে মুম্বাই শহরের অদূরে মালাডে একটি স্টুডিও গড়ে তোলেন হিমাংশু। নাম দেন বম্বে টকিজ। এ দেশে তখন পুনের প্রভাত ফিল্ম কোম্পানি ও কলকাতার নিউ থিয়েটার স্টুডিও কাজ শুরু করেছে। এমনই পরিবেশে হিমাংশু তাঁর বিদেশের যোগাযোগ কাজে লাগিয়ে যে স্টুডিও গড়লেন, সেই স্টুডিওই আজকের পরাক্রমশালী বলিউড শিল্পের গোড়া পত্তন করে। আর দেবিকা রানী হিন্দি ভাষার সিনেমার প্রথম তারকা হিসাবে আত্মপ্রকাশ করেন। বম্বে টকিজ হিমাংশু রায়কে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছিল। প্রযুক্তিগত দিক দিয়ে সেরা বম্বে টকিজ স্টুডিওয়ে এমন সব হিন্দি বাণিজ্যিক সিনেমার জন্ম হয়েছিল যা কিংবদন্তি। এই স্টুডিওয় একদিকে দেবিকা রানী, মধুবালা, মুমতাজ শান্তি, লীলা চিটনিসের মতো নায়িকার আবির্ভাব ঘটেছে, অন্যদিকে অশোক কুমার, দিলীপ কুমার, রাজ কাপুরের মতো নায়কের। হিমাংশুর ডাকে সাড়া দিয়ে জার্মানি থেকে ফ্রান্স অস্টেনের মতো পরিচালক, জোসেফ উইরসিংয়ের মতো ক্যামেরাম্যান সহ অন্যান্য কলাকুশলীরা হাল ধরেছিলেন স্টুডিওর। প্রায় 400 কর্মী কাজ করতেন। এদের সঙ্গেই ছিলেন শশধর মুখোপাধ্যায়, অমিয় চক্রবর্তী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জ্ঞান মুখোপাধ্যায়, নিতিন বসু, বিমল রায়, ফণী মজুমদার, মান্না দে, শচীন দেববর্মন, তিমির বরণের মতো দিকপাল বাঙালিরা। সিনেমার সবাক যুগের শুরুতে বীরেন সরকার ও হিমাংশু রায়, এই দুই বাঙালির প্রতিষ্ঠান নিউ থিয়েটার্স আর বম্বে টকিজ ভারতীয় চলচ্চিত্র শিল্পকে রীতিমতো শাসন করত। হিমাংশু রায় সারা জীবনে মাত্র 4টি ছবিতে অভিনয় করেছিলেন, পরিচালনা করেছিলেন একটি, আর প্রযোজনা করেছিলেন 32টি ছবি, যার মধ্যে বম্বে টকিজ যুগের আগে প্রযোজিত প্রেম সন্ন্যাস, সিরাজ, প্রপঞ্চ পাশা ও কর্মা। বোম্বে টকিজের নিজস্ব ইতিহাস লেখা হয়েছে। সে ইতিহাস একদিকে যেমন ভারতীয় সিনেমার উজ্জ্বল এক অধ্যায়ের সন্ধান দেয়, তেমনি হিমাংশু ও দেবিকার সম্পর্কের খতিয়ানও তুলে ধরে। দেবিকা হিমাংশুর সম্পর্ক কখনোই খুব মসৃণ ছিল না। তার কারণ দুজনেই ছিলেন উদ্দাম প্রেমিক। যে দেবিকাকে ভালোবেসে হিমাংশু তাঁর স্বপ্নের বম্বে টকিজ গড়ে তুলেছিলেন, সেই দেবিকাকে সামলাতে তিনি হিমশিম খেয়েছেন। দেবিকা তাঁর রূপ, যৌবন ও জনপ্রিয়তা নিয়ে বম্বে টকিজের সংসারে আগুন লাগিয়ে দিয়েছিলেন। সে আগুন থেকে বাঁচতে পারেননি অনেকেই, এমনকি হিমাংশুও। বিব্রত হিমাংশুকে পরিস্থিতির সামাল দিতে হয় নানাভাবে। স্টুডিওর কাজের চাপ ও দেবিকার বেপরোয়া জীবনযাপন হিমাংশুর মনে ও শরীরে ছাপ ফেলেছিল। 1940 সালের 16ই মে, মাত্র 48 বছর বয়সে তার অকাল মৃত্যুর পিছনে সেই মানসিক চাপ একটা বড় কারণ বলে অনেকেই মনে করেন। হিমাংশুর পরে দেবিকা বোম্বে টকিজের হাল ধরেছিলেন, কিন্তু বেশি দিন সেই কাজ তিনি করতে পারেননি। মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে পড়েন। চিত্রকর নিকোলাই রোয়েরিককে বিয়ে করে তিনি বোম্বে টকিজ ছেড়ে চলে যান কর্ণাটকের টাটাগুনি বাগানে। সঙ্গে নিয়ে যান হিমাংশু রায় সংক্রান্ত বিভিন্ন নথিপত্র। এরপরেই বোম্বে টকিজে ভাঙন ধরতে শুরু করে, গড়ে ওঠে আরও নতুন নতুন স্টুডিও। সেই সব স্টুডিওয় তৈরি হতে থাকে
বক্স অফিস সফল বহু হিন্দি ছবি, যা বলিউডকে তার আজকের পূর্ণতায় পৌঁছে দিয়েছে, কিন্তু ভুলিয়ে দিয়েছে হিমাংশু রায়কেই।